এইবার আব্বুর লেখা কবিতার কথা বলা যাক। আব্দুল কাদের সাহেবের সম্পাদনায় কাব্য মালঞ্চ নামের একটা সংকলন বেরিয়েছিল, মুসলমান কবিদের নিয়ে কবিতা। তাতে সাজেদা খাতুন নামের এক কবির কবিতা দেখে আব্বু বলেছিলেন, দেখ তো, এরকম কবিতা কখনো পড়েছিস? 9 লাইনের কবিতা। জানা গিয়েছিল সেই নতুন ধরনের কবিতার কৃতিত্ব আসলে আব্বুরই। নিজের নামে আর একটা আম্মুর নামে কবিতা লিখেছেন। সেকালে অনেকেই স্ত্রীর নামে লিখতেন। আব্দুল কাদের সাহেব পত্রিকা থেকে সংকলন করেছিলেন বইতে। যা হোক, এগুলো ছন্দের বাধাই। কিন্তু প্রবীণ বয়সে 1968 সালে ম্যাক্সিম গোর্কির জন্মের শতবর্ষ উপলক্ষে তিনি গোর্কির সং অফ দ্য স্টর্মি পেট্রেল কবিতার অনুবাদ কিংবা ভাবানুবাদ করে সেই প্রাজ্ঞ লেখকের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। ভাবানুবাদ বলছি এই জন্য যে ও নিজের হাতের লেখাতে ঝোড়োবাজের গান শিরোনামের পাশে ব্র্যাকেটে অনুবাদ লেখাটি কাটা রয়েছে। দীর্ঘ কবিতাটি আমার ভালোই লেগেছিল, কিন্তু সেটি যে তিনি লিখেছেন গদ্য ছন্দে, মূল কবিতার গুণেই কি এভাবে লিখবার মন হয়েছিল তার? সমুদ্রের বিশাল শুভ্র বক্ষের পরে প্রভঞ্জন আনিতেছে বহি ঈশানী মেঘের পুঞ্জ, এরই মাঝে ঘুরিয়া ফিরিছে বিরামহীন ক্ষিপ্রগতি এক ঝোড়োবাজ। ছোট রাইটিং প্যাডের 5 পৃষ্ঠায় লেখা কবিতার পরে শেষ পৃষ্ঠাতে ব্র্যাকেটে লিখেছেন, কবিতাটি গোর্কির সংগ্রামময় বিচিত্র জীবনের মূল সুরটি ধরা পড়েছে। নির্ভীক জীবনধর্মী দৃঢ় সংকল্পবাজ পাখিকে ঝড় ঝঞ্ঝা মেঘ বিদ্যুৎ কিছুতেই ব্যর্থ করে দিতে পারে না। ছোট রাইটিং প্যাডের 5 পৃষ্ঠায় লেখা কবিতার পরে শেষ পৃষ্ঠাতে ব্র্যাকেটে তিনি লিখেছেন, কবিতাটিতে গোর্কির সংগ্রামময় বিচিত্র জীবনের মূল সুরটি ধরা রয়েছে। নির্ভীক জীবনধর্মী দৃঢ় সংকল্প বাজ পাখিকে ঝড় ঝঞ্ঝা মেঘ বিদ্যুৎ কিছুই ব্যর্থ করতে পারে না, যেমন পারে না এরা সূর্যকে মুছে ফেলতে। বোঝা গেল কবিতাটি আব্বুকে খুবই উদ্দীপ্ত করেছিল। যাই হোক, তিনি যে আমার আধুনিক কবি হওয়ার বাসনাটিকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন, এই আমার বড় আক্ষেপ। শান্তিনিকেতনে আমি 2য় পর্ব এমের ছাত্রী হলেও ওই ক্লাসের মলয়া সরকার পরে গঙ্গোপাধ্যায়দের সঙ্গে মিশতে পারতাম না। বড় গম্ভীর মুখ করে চলত মলয়া, রাধারানী, ইলা, ওরা সবাই। শেফালিদি ছিল চিরবিরোহিণী। বিকেলবেলা ঈষৎ প্রসাধনের পরিপাট্য সেরে জানালার ধারে গালে হাত দিয়ে বসে থাকত। উহ, সে কি বেদনা বিষাদের দৃশ্য! শুনেছি প্রেম জীবনে ভীষণ আঘাত খেয়েছিলেন, আর তার ধারণা ছিল তিনি নাকি দেখতে নায়িকা সুচিত্রা সেনের মতো। গালে হাত দিয়ে রেখে ওরকম বসে থাকলে একেবারে সুচিত্রা সেন। এসব নিয়ে আমাদের প্রথম পর্বের বন্ধু উষা, মনিকা, গৌরীরা খুব রঙ্গরস করত। গৌরীও খানিকটা মুখোমুখো মার্কা ছিল। আমি, উষা, মনিকা বিকেলে হাঁটতে বেরোতাম। একবার তালতোড়ের দিকে হাঁটতে হাঁটতে অনেক দূরে একটা ফাঁকা জায়গায় চলে গিয়েছিলাম। আমি ওদের ছাড়িয়ে খানিকটা এগিয়ে শুকনো লাল মাটিতে একটা ফুলের মতো টুকটুকে লাল সুন্দর গুল্ম জাতীয় উদ্ভিদ দেখে অবাক হয়েছিলাম। দেখলাম ওটার রস ভরা কটি কোষে ছোট ছোট পিঁপড়ে পড়ে আছে। মনে হলো সৌন্দর্যের ছটায় ছোট্ট পোকা জাতীয় কীট আকর্ষণ করবার ফাঁদ পেতেছে। গুল্মটি হাতে তুলে নিয়ে উষাদের দেখালাম। ওদের একটুও বিস্ময় হলো না, কেন কে জানে। ওটাকে শ্রী সদনে স্নানঘরের বাইরের একটু ভেজা ভেজা মাটি খুঁড়ে বসিয়ে দিয়েছিলাম। একদম নেতিয়ে গেল। ছোট বোন লিনু ফামিদা খাতুনকে চিঠিতে এই পিঁপড়ে খেকো গাছের বিবরণ লিখেছিলাম। জবাবে সে আমাকে আরেকটি চিঠি লিখল। এখানেও মেজদির জানালায় ছাদ থেকে নেমে আসা মাধবীলতা ফুলভারে নিবিড়। তখনও স্কুলের ছাত্রী সে। চিঠি পড়ে খুব হাসলাম। ও দেখছি প্রতিযোগিতায় নেমেছে। উষা খুব রসিয়ে গল্প করতে পারত। ডাক্তার আর ডাক্তার বিভাগ নিয়ে খ্যাতিমোহন সেনের কি একটা কৌতুকের কথা বলেছিল। শান্তিনিকেতন ডাকঘর পেরিয়ে হাঁটবার সময় বলতে বলতে ওর চোখ গেল কাঠগোলাপ গাছের দিকে। পাতাগুলো ঝরে গেছে আর ডালের মাথায় মাথায় একগুচ্ছ করে ফুল ফুটে রয়েছে।
উষা বলে উঠল, দেখ দেখ, গাছগুলোর কি ছিঁড়ি, যেন ন্যাড়া মাথায় রিবন বেঁধেছে। এর চেয়ে ভালো আর কোনো তুলনা হয়? লাইব্রেরির পশ্চিম দিকের ঘরটিতে টেবিলে পত্রপত্রিকা রাখা থাকত। টেবিলে বসে মাঝে মাঝে বই নিয়ে নোট করতাম। একদিন এক ছোটখাটো দোহারা গড়নের ছেলে এসে পরিচয় দিল, পূর্ণানন্দ চট্টোপাধ্যায়, সাহিত্যিকার সম্পাদক, কলেজ আর বিশ্ববিদ্যালয় সাহিত্যের আসর সাহিত্যিকা। আমাকে ধরল, ওদের সামনের আসরে একটা কবিতা পড়তে হবে। বললাম, না না, আমি তো কবিতা লিখি না। সে বলে, না, আপনার চেহারা দেখেই বোঝা যায় আপনি কবি। মহা মুশকিল। তখন বললাম, দেখো, কবিতা লিখি না, তবে কবিতার উপরে একটা প্রবন্ধ আছে, সেটা পড়তে পারি। কবিতার ভাব ও আঙ্গিকের পরস্পর সম্বন্ধ প্রবন্ধটি পড়লাম সেই সভাতে। কাকাবাবু ছিলেন সভাপতি, অশোক বিজয় রাহা আলোচক। অশোকদা তো ভাবের আবেশে থাকতেন। বললেন, প্রাবন্ধিক যেন বিষয়টির আলোচনায় ক্ষুরধার তরবারির উপর দিয়ে অবলীলাক্রমে হেঁটে চলে গেলেন। এই গোছের উচ্ছ্বসিত কথাবার্তা। আমার লেখাতে প্রধানত ছন্দ আর পদ বদল হলে ভাবের কেমন পরিবর্তন হয়, সেদিকটাই আলোচিত হয়েছিল। কাকাবাবু বললেন, আরও কিছু কারণে এই সম্বন্ধের হেরফের হতে পারে। আমার মনে হলো আমি সেসব কথা ভাবিনি বলে তিনি আমার নিন্দে করছেন। কানটা ঝাঁঝা করতে লাগলো। পরদিন বুক ভরা অভিমান নিয়ে কাকাবাবুর ঘরে ঢুকতেই তিনি বললেন, ওই লেখাটা আমাকে দিয়েও কোথাও ছাপিয়ে দেব। আমার মন তখন অভিমানে ফুলে ফুলে উঠছে। চট করে মাথা হেলিয়ে জানলার মুখোমুখি আমার পড়ার টেবিলে গিয়ে বসে নিজেকে সামলে নিলাম। সহজে আর ওই লেখা দিই? বেশ কদিন পার হয়ে শেষে দিলাম। কোথাও ছাপা হয়েছিল বলে শুনিনি। অনেক বছর পরে কলকাতা থেকে ধ্রুপদী নামের এক পত্রিকা এলো আমার আজিমপুরের ফ্ল্যাটে। খুলে দেখি কাকাবাবুর একটি ভূমিকা সমেত সেই লেখাটি ছাপা হয়েছে পত্রিকার শুরুতে। জেনেছিলাম কাগজপত্রের মধ্যে ওটি হারিয়ে গিয়েছিল। পরে একদিন হঠাৎ হাতে পেয়ে ছাপতে দিয়েছিলেন। অশোকদা, মানে অশোক বিজয় রাহার গল্প বলি এবারে। ওর বিখ্যাত কবিতার অংশ সবার মুখে ঘুরতে ঘুরতে কত রূপ যে ধরত, তার দুটি নিদর্শন পেয়েছি তারাপদ রায়ের আত্মকথা আর মীনাক্ষী দত্তের স্মৃতির অ্যালবামে। দুটো দুরকম। আমার সংগ্রহ আছে একটা মুখচলতি দৃষ্টান্ত। এ কি, আরে আরে, পূর্ণিমা চাঁদ আটকে গেছে ইলেকট্রিকের তারে। ওর বিস্ময়মুগ্ধতা আর উচ্ছ্বাস প্রবণতা নিয়ে চলতি গল্প ছিল একটি। কোনো এক সময়ে শৈলেশ্বর বাগ নামের এক ছাত্র ওকে দেখতে পেয়ে ছুটে এসে বলল, অশোকদা, একটা কবিতা লিখেছি। তিনি উৎসাহী হয়ে বললেন, তাই নাকি, শুনি শুনি। ছেলেটি হাত নাড়িয়ে আবৃত্তি করল, অশোক বিজয় রাহা আহা বলেই দৌড়। অশোকদা মাথা নেড়ে চলে গেলেন। পরে একদিন ছেলেটিকে দেখে বললেন, আরে শোনো, আমিও একটা কবিতা লিখেছি, শৈলেশ্বর বাগ ভাগ। এই ছিল শান্তিনিকেতনের গুরু শিষ্যের মধ্যকার সম্পর্ক। উষা, মনিকা, আমি একবার অশোকদার বাসায় গিয়েছিলাম। রবীন্দ্রনাথের বিসর্জন নিয়ে কথা উঠেছিল। নাটকের শেষে মানুষের মতো মানুষ জয়সিংহকে ফুল দেওয়াতে মানবতাবোধের সম্মাননা নিয়ে আমরা মুগ্ধ। উনি বলে বসলেন, যাই বলো, এই নাটকে প্রথম থেকেই ওই কেমন একটা পাঁঠা পাঁঠা গন্ধ, আমার ভালো লাগে না। আহত বোধ করেছিলাম। এখন মনে হয় আবাল্য পাঠা বলি দেখতে দেখতে ওর কাছে সেটা একটা ভক্তি আর বিশ্বাসের রূপ পেয়ে গিয়েছিল বলেই অমন কথা বলেছিলেন। জয়সিংহেরও তো প্রথমে ওই সমস্যাই ছিল। তবে সে কিন্তু প্রথা শাসন থেকে নিজেকে মুক্ত করে মনুষ্যত্বের মহত্তর আদর্শটি ধরতে পেরেছিল। আমি নিজে শান্তিনিকেতন জীবনে কিছু অদ্ভুত আর অকল্পনীয় ঘটনার ভেতরে পড়েছিলাম। প্রথমটি রবীন্দ্রনাথের জীবন স্মৃতির সম্পাদক নির্মল চট্টোপাধ্যায়ের বাসায় গিয়ে। পূর্বাশা পত্রিকার সম্পাদক সঞ্জয় ভট্টাচার্যের বন্ধু বলে সেই পত্রিকায় সত্যেন্দ্রনাথ দত্তের লেখার খবর নেবার জন্য গিয়েছিলাম কাকাবাবুর নির্দেশে। আমার পোশাক আশাক তো সবসময় ল্যাদ পেতে। বিকেলে ওর বাসায় গিয়ে অনেকক্ষণ কণা রানবার পর দরজা খুললেন গৃহকর্তা। আমাকে আপাদমস্তক নিরীক্ষণ করবার পর বক্রস্বরে জিজ্ঞেস করলেন, কি চাঁদা? ধাক্কা খেলাম। সামলে নিয়ে জানালাম কাকাবাবু পাঠিয়েছেন। ঘরে বসিয়ে প্রসঙ্গ শুনলেন।
তারপর বললেন, ঢাকাতে বাংলায় অনার্স পড়েছ? পাকিস্তানে আবার বাংলা পড়ানো হয় নাকি? মুখ লাল করে বললাম, ওদেশেই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে ছেলেরা। পরদিন বিকেলে দেখা করতে বলে বিদায় করলেন আমাকে। এদিন বুদ্ধি করে নাচে গানে পটিয়সী অজন্তা গুহাচিত্রের নারীদের প্রতিরূপ বান্ধবী কেকাকে সঙ্গে নিয়ে গেলাম। তাকে দেখে সাগ্রহে বললেন, আরে কেকা, কি খবর, এসো এসো। পিছনে পিছনে কালো বদখত সুরত চেহারার আমিও প্রবেশ করলাম। পুরনো পত্রিকা খুঁজে দেখবার সময় পাইনি, কাজ হলো না। তবে পত্রপাঠ বিদায় হতে হলো না, এই যা। কেকার সৌজন্যে অপ্রিয় ঘটনা ছাড়াই ভালোই ভালোই সময় কাটল। নির্মল চট্টোপাধ্যায়ের দুর্ব্যবহারের কথা কলেজের তখনকার শিক্ষা ভবনের প্রিন্সিপাল সুধীরদা জেনেছিলেন অশ্রু নামের তার স্নেহভাজন এক ছাত্রীর কাছে। প্রতিদিন শেষ বিকালে সুধীরদার বাড়িতে অধ্যাপকেরা জমায়েত হয়ে গল্পগুজব আর চা পান করতেন। সব কথা শুনে তারা নির্মলবাবুকে বয়কট করেছিলেন। বারান্দার এক কোণে নীরবে বসে থেকে থেকে তিনি ফিরে যেতেন, কেউ কথা বলতো না তার সঙ্গে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল বান্ধবী কেকার সঙ্গে গিয়েই। রোজ বিকেলে খাবার খেয়ে হাঁটতে বেরোতাম আমরা। হাঁটতে হাঁটতে তালধ্বজ নামের একটা কুটিরের কাছে গেলাম। সেখানে থাকেন তেজেশদা, তেজেশ সেন। কেকা ছোট্ট থেকে ওখানকার পাঠভবনে পড়ে এসে তখন বিএ পড়ছে। বলল, চলো মিনুদি, তেজেশদার বাসায় যাই। সংলগ্ন মাঠে গিয়ে বসলাম, নানান গল্প হলো। পূর্ব পাকিস্তানে বাবা কি করেন জানতে চাইলে বললাম তিনি স্ট্যাটিস্টিক্স বিভাগের প্রধান। শুনে বললেন, ওই দেখো, ওই সাবজেক্টে মুসলমান পায় না বলেই তো তোমার বাবাকে রেখেছে। আমি অপ্রস্তুত, কেকা ততোধিক। ও যতই বলে, এ কি হচ্ছে তেজেশদা, উনি ততই ওসব বলেই চলেছেন। আমরা দুজনে উঠে পড়লাম। সন্ধ্যা হয়ে আসছিল। আমার ডাকনামটা তখন মুখে মুখে চালু হয়ে গিয়েছিল। মিনুদি শুনে সকলেই আমাকে ওই সমাজের মেয়ে বলে ধরে নিত। এ নিয়ে কিছুদিন আগেও বেশ মজা হয়েছিল আমেরিকাতে। রবীন্দ্রমেলা উপলক্ষে ডাক এসেছিল। বাংলাদেশে তারেক আর মিলিয়া তখন নিউ জার্সিতে থাকে। তাদের সূত্রে বনানী ঘোষ আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের গাইয়েদের নিয়ে একটা গীতি আলেখ্য করব, আরেকদিন গান গাইব, অন্য একদিন রবীন্দ্রনাথ বিষয়ে প্রবন্ধ পাঠ করব। প্রথম দিনই রবীন্দ্রনাথের গানে ছন্দ বিভঙ্গ বর্ণনা এবং গান হলো। মঞ্চ থেকে নেমে দাঁড়িয়েছি, ঘিরে ধরেছে অনেকে। একটি মেয়ে দূরে দাঁড়িয়ে চোখ কাত করে অনেকক্ষণ আমাকে দেখছিল। লোকজন সরতেই সে আমার হাত ধরে ঝাঁকিয়ে বলল, এই মিনুদি, তুমি আবার কবে থেকে সঞ্জিদা খাতুন হলে? অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল সে তখন, 1954-55 সালে। সুপর্ণা লাহিড়ী। এক ডাক্তারকে বিয়ে করে সে এখন বিত্তশালিনী এবং আমেরিকাবাসী। গানও ভালো গায়। পরদিন সন্ধ্যায় অনুষ্ঠান শুনব বলে দর্শক সারির পেছন দিকে বসে আছি। একটি মেয়ে পাশে এসে বসল। জিজ্ঞাসা করল, আপনি কি কখনো শান্তিনিকেতনে ছিলেন? হ্যাঁ, ছিলাম। বারবার আমার দিকে তাকাতে তাকাতে শেষে বলল, আচ্ছা, তখন কি আপনার অন্য কোনো নাম ছিল? বললাম, সবাই আমাকে মিনুদি নামে ডাকত। শুনে হাত ধরে বলে, তাই বলো, সেই জন্যই তো এত চেনা চেনা লাগছে। অন্যরা যখন ভাবছে আমি বুঝি একটা অন্য নামের খোলস পড়ে আমেরিকায় গেছি, তখন তেজেশটা যে মিনুদি নামে আমার পরিচয় শুনে ভুল বুঝবেন, তাতে আশ্চর্য কি? পরদিন যখন রাত্রে খেতে গিয়ে চিরকুমার তেজেশদার সঙ্গে কিচেনে দেখা, তিনি দ্রুত আমার কাছে এলেন, মাথা নিচু করে বললেন, আমি খুব লজ্জিত, কাল মস্ত বড় অন্যায় করেছি। তেজেশদা রবীন্দ্রনাথের অনুগত আদর্শবাদী শিক্ষক। শিশুদের প্রকৃতি পাঠের ক্লাস নিতেন তিনি। প্রকৃতি বান্ধব শিশুপ্রিয় তেজেশদা বড্ড লজ্জা পেয়েছিলেন ওরকম কাণ্ড করে। আসলে মনের ভিতরে কোন গোপন কোণে যে সম্প্রদায় বোধটা থেকে যায় কে জানে। 54 সালে শান্তিনিকেতনে পৌষ মেলার পরে শিক্ষা ভবন এক্সকারশনে যাবে। কেকার কাছে শুনে আমি সুধীরদার কাছে আবেদন জানালাম, আমিও যাব। তিনি সস্নেহে বললেন, ভুবনেশ্বর আর পুরীর মন্দিরে যাব। ঠিক আছে, তোমাকে একটা হিন্দু নাম দিতে হবে, তোমার নাম সংযুক্তা। মহা আনন্দে গুছিয়ে নিলাম।
কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের ভ্রমণের খরচে ভর্তুকি দিতেন বলে বেশি টাকাও লাগল না। প্রথমে কলকাতায় নেমে অপেক্ষমান বাসে যাওয়া হলো কাব্যজিজ্ঞাসার লেখক অতুল গুপ্ত মশায়ের বাড়ি। সেখানে বৈকালিক জলখাবার খেয়ে হাওড়া গিয়ে ভুবনেশ্বরের গাড়ি ধরতে হবে। অতুল গুপ্ত তখন প্রয়াত। তার পুত্র প্রতুল গুপ্ত বিশ্বভারতীর ভবিষ্যৎ উপাচার্যকে সেদিন দেখেছিলাম বলে স্মরণ হয় না। যা হোক, বৈঠকখানা ঘরে গিয়ে দেখি শেলফে সার সার ভারতী পত্রিকা সাজানো। শান্তিনিকেতনের সমস্ত সংখ্যা নেই বলে তক্ষুনি মহা আনন্দে খাতা বের করে নোট করতে বসে গেলাম। বাঁধানো পত্রিকা খুলে খুলে সত্যেন দত্তের কবিতা পেলেই তথ্য সংগ্রহ করতে গিয়ে বেশ সময় লেগে গেল। ততক্ষণে আর সকলে নিচতলায় গিয়ে লুচি তরকারি মিষ্টি প্রায় সাবার করে একে একে বাসে উঠতে বসেছে। ও বাড়ির সেবক আমাকে কয়েকবার তাগাদা করে শেষমেশ নিয়ে গেল খাবার ঘরে। দ্রুত গলধকরণ করে বাসে উঠলাম। রাত্রি পার করে বেলা শেষে পৌঁছালাম ভুবনেশ্বরে। কাজেই মাটিতে বিছানা পেতে যে যার মতো রাতের বিশ্রামের আয়োজন করা হলো। সে রাতে মোমবাতি ছিল সম্বল। শুয়ে শুয়ে গান ধরলাম অশ্রু নদীর সুদূর পারে। গান গাইতে বড্ড ভালোবাসতাম। রাতের খাওয়ার পরে কেকা বায়না ধরল, চলো মিনতি, রাস্তায় রাস্তায় ঘুরে আসি। অনুমতি না নিয়ে বেরোবার সাহস নেই আমার। সুধীরদা শুনে বললেন, সঞ্জিদের সঙ্গে হাঁটতে যাবে, অসুবিধা কি? চললাম দুজনে। কেকা বলল, আমার একটি কথা বাঁশি জানে, জানো তো? শুরু হলো হাঁটতে হাঁটতে গান করা। কেকাও ধরল সঙ্গে। যতবার ঘরের কাছে চলে আসি কেকা বলে, না চলো আর একটু ঘুরি। গানটি আমারও প্রিয়। এমন মৃদু সুরে কথার উচ্চারণ মনকে যে কেমন করে দেয়। গানখানি প্রথম শিখেছিলাম এদেশের শুদ্ধ সঙ্গীতের প্রখ্যাত অথচ নিভৃত জারির গায়ক ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর কাছে, যিনি ছিলেন আব্বার বন্ধু। আমি তখন ইন্টারমিডিয়েট ক্লাসে পড়ি। আব্বুর কাছে এসেছিলেন উনি। তিনি তখন দিলরুবা পত্রিকার সম্পাদনার কাজে ব্যস্ত। আব্বু আমাকে বললেন, ওর কাছে বসে গান শেখো। উনি বললেন, কি গান গাও তুমি? কি গানের কথা যে বলেছিলাম মনে নেই। বিকেল বেলা কি এক সুরের মায়ায় জড়িয়ে আমার একটি কথা বারবার গেয়ে গিয়ে শেখাতে আরম্ভ করলেন। অনেকগুলো বিকৃত স্বর খুব যত্নে উচ্চারণ করে তিনি আমার ভেতরে সুরের আবেগটি সঞ্চার করে দিতে চাইছিলেন। তখন বিশেষ বুঝিনি। মনে ভাবছিল কতক্ষণে ছুটি পাই। আজ বুঝি বানিয়া সুরের ব্যঞ্জনার নিবিড় মিলন কি আশ্চর্যভাবে রচিত হয়েছে এই গানে। পরদিন সকালে ছেলেদের দিকটার বেসিনে দাঁত মাজতে গেলে অপরিচিত ভুলুদা শুভময় ঘোষ এসে আলাপ করলেন আমার সঙ্গে। সন্ধ্যায় ক্যাম্প ফায়ারের সময় গান গাইতে হলো। আমার সন্ধ্যাবেলার প্রিয় গান অশ্রু নদীর সুদূর পারে গাইলাম আবার। ভুবনেশ্বর থেকে বাসে করে ঘোরাঘুরি শুরু হলো। ভুবনেশ্বরের মন্দির, খণ্ডগিরি, উদয়গিরি। কটকের রেডিওতে তখন পরিচালক ছিলেন সৈয়দ মোজতবা আলী। এক বিকেলে কটকের রেডিও স্টেশন প্রাঙ্গণে চায়ের নেমন্তন্ন এলো। এক সন্ধ্যায় উড়িষ্যার প্রধানমন্ত্রী নবগোপাল মিশ্রের বাসায় গানের পরে খাওয়া দাওয়া। প্রধানমন্ত্রীর স্ত্রী মালতী দেবী শান্তিনিকেতনে পড়েছেন, গান্ধীবাদী মহিলা। গানের আসরে মোজতবা আলী সুরার প্রভাবে বেহেড হয়ে বকর বকর করছিলেন, আর মালতীদির কন্যা তার পাশে বসে তাকে থামাবার চেষ্টা করছিল। এই দাদু, কি হচ্ছে শুনি? দাদু। আলী সাহেবের অনুরোধে, সখী তারে বলো বলো, কেন বাঁশুরি বাজায়? পল্লী গান গেয়েছিলাম বলে আশ্রম বালক ভুলুদা, বিশ্বজিৎরা চটে গিয়েছিলেন আমার উপর। শান্তিনিকেতন সম্মত কাজ নয় ওটা। সেই সন্ধ্যায় ওদেশী এক কন্যার ওডিসি নাচে মুগ্ধ হয়েছিলাম। অল্প বয়সী মেয়েটি শাস্ত্রীয় ধারায় তার প্রাথমিক শিক্ষার ভাবব্যঞ্জক মুদ্রাগুলি দেখিয়েছিল মুখে শ্লোক বলতে বলতে। একদিন বাস থেকে নেমে নৌকা করে ঘোরা হলো চিল্কা হ্রদে। সন্ধ্যা নামছে তখন, কাজেই আবারও হলো অশ্রু নদীর গান। বুদ্ধদেব বসুর চিল্কায় সকাল পড়েছে চিল্কা দেখবার আগে। কনারকের সূর্য মন্দির দেখা হলো। অনেক ওপর পর্যন্ত উঠতে পারিনি আমি, বড্ড উঁচু ছিল।
বিখ্যাত মূর্তি দেখা সেই প্রথম। মধ্যবিত্ত পরিবারের আমাদের বেড়াবার সুযোগ তেমন বেশি ছিল না। বাড়ির বড় মেয়ে বর্দি, আব্বুর আহ্লাদি কন্যা জুবাইদা মির্জাই শুধু দার্জিলিং, রাঁচি এসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পেরেছিলেন ছোটবেলায়। আমাদের দলও পুরীতে গিয়েছিল। প্রথম দিন সমুদ্র তীরে পৌঁছে যাবই আমি যাবই, বাণিজ্যেতে যাবই, কোরাস গানের সঙ্গে শিখার শেখি নৃত্য, ভারী সুন্দর নাচত। মন্দিরে প্রসাদ খাওয়া হয়েছিল খিচুড়ি আর নিরামিষ। আমি তো তখন সংযুক্তা। আমাদের সঙ্গে ছিলেন কল্যাণীদি, বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের পরিচালক রঞ্জিত তার স্ত্রী, সঙ্গে এইটুকুন 1 বছরের মেয়ে প্রতিমা, এখনকার গাইয়ে প্রতিমা মল্লিক। ওরা ব্রাহ্ম, জুতো খুলে মন্দিরে ঢুকবে না কিছুতেই, তাই বাইরেই ঘুরে বেড়ালেন। বাসে যেতে আসতে দল বেঁধে গানের পর গান চলত। ভুলুদারা এক গান শেষ না হতে আরেক গান ধরতেন, দেখতেন আমি জানি কিনা। হারাতে পারেননি আমাকে মোটেও। হুসনাবানু আপার কাছে কত গান শিখেছিলাম। আর শান্তিনিকেতনে যাবার আগে থেকেই ঢাকা রেডিওতে গান গাইতে শুরু করেছিলাম। সেই সময় একজন শিল্পীকে দিনে 3-4 বার পর্যন্ত গান গাইতে হতো একই দিনে। গানের ভালো সংগ্রহ ছিল। রেডিওতে এক গান তো আর বারবার গাইতাম না। শান্তিনিকেতনে রোজ বিকেলে কেকার সঙ্গে হাঁটতে যাওয়াটা বাঁধা ছিল। শিক্ষা ভবন অর্থাৎ ইন্টারমিডিয়েট আর ডিগ্রি ক্লাসের ছাত্রীদের অনেকেরই সঙ্গে আমার ভাব ছিল। কিন্তু কেউ যদি বলতো আজ আমি মিনুদির সঙ্গে ঘুরব, তো কেকা বলতো আমি মিনুদিকে নিয়ে বেড়াতে যাচ্ছি। এতে চিত্রা, অঞ্জলিরা আহত হয়ে ক্রমে আমার থেকে দূরে সরে গিয়েছিল। আমার কষ্ট হলেও কেকা সবাইকে ভাগিয়ে দিয়ে আমাকে কবজা করত। এক এক দিন এক এক দিকে যাওয়া। চলো আজ পারুল ডাঙ্গা যাই। সে ছিল উপাচার্য বাড়ির পূব দিক ঘেঁষা খাদের রেল লাইনের ওপারে। খাদে নামা আবার ওঠা বেশ কষ্টকর ব্যাপার। কে শোনে কার কথা? কেকার সিদ্ধান্তই চূড়ান্ত। কাঁচা আমের সময়ে একবার রেল লাইনের পরের মাঠ পার হয়ে গ্রামের প্রান্তে চলে গেলাম। পাকা আম কুড়িয়ে দুহাত ভরে কেকা এক গোছাতে গোটা 5 আম দেখিয়ে বলে, পেরে খোপার কাঁটাতে ঝুলিয়ে দাও। ওই অবস্থায় আমাদের ফিরতে দেখে গা টিপাটিপি করল অনেকে। কেকা যে খোপাতে কি না লাগাতো, টুকটুকে লাল লঙ্কা তুলে খোপার কাঁটাতে ঝুলিয়ে দিল। সকালবেলায় ক্লাসে যাওয়ার ধাওয়াধাইয়ের মধ্যেও ওর খোপাতে ফুল গোজা হয়েই গেছে। মেয়েটা বুঝি বালিশের পাশেই ফুল রেখে ঘুমায়। কোন দিন বলতো চলো শ্মশানের দিকে যাই, নয়তো সোনাঝুরির দিকে যাব আজ, না হলে লাল বাঁধে। ফিরতে চলতে দুজনের গলায় ছিল গান। একদিন কিছু বলবো বলে এসেছিলেন, গানটি পেয়ে বসলো আমাদের উভয়কে। সোনাঝুরির তলাতে আধার নেমে আসছে প্রায়। এদিকে সব গানটা কারুর জানা নেই। ও বলল চলো মঞ্জুদির ওখানে যাই, সে ঠিক জানবে। শ্রীনিকেতনের রাস্তায় উঠে ওর কাছে গিয়ে গানটা শুনিনি। অন্ধকার হয়ে যাচ্ছে, ফিরে গিয়ে সন্ধ্যার উপাসনা ধরা যাবে না, কিচ্ছু হবে না, চলো। আবছা অন্ধকারে দ্রুত পায়ে মঞ্জুলাদির বারান্দায় উপস্থিত হলাম। তিনি তো অবাক। কেকা হড়হড় করে বলল, মঞ্জুলাদি কিছু বলবো বলে গানের মাঝখান থেকে একটু শোনাও না ভাই। উনি দিব্যি সহজভাবে গেয়ে উঠলেন। কেকা তখন বলল, ছুটছি ভাই, ছুটছি ভাই, সুধাদি আজ দেবে। এমএ ক্লাসের হাজিরার বাধ্যবাধকতা ছিল না, কিন্তু বিএ ক্লাস পর্যন্ত উপাসনার সময়ে সবাইকে নাম ধরে ডাকতেন হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট সুধাদি। কেকা কিভাবে যে সেদিন ম্যানেজ করেছিল জানা হয়নি। সুধাদির সঙ্গে আমাদের বিথিতির গল্পটা দারুণ। বিথি হচ্ছে শিল্পী ফরিদাবাড়ি মালিক। ওর ঘরের বাল্বের পাওয়ার কম, পড়ার অসুবিধা। বলে বলে হদ্দ হয়ে এক সন্ধ্যায় ঘরের বাল্ব খুলে নিয়ে সুধাদির সামনেই টুলে উঠে ওর ঘরের বাল্ব খুলে এনে নিজের ঘরে লাগিয়ে নিল। বিথির আরও কীর্তি ছিল। রোজ সন্ধ্যায় শ্রীসদনের সামনের খেলার মাঠে সুনীলদা পড়ে পড়ে ঘুমাত। বিথি একদিন কোথা থেকে রেজার জোগাড় করে এনে পা টিপে টিপে ওর অর্ধেক গোপ কামিয়ে দিয়েছিল। উনি পরের দিন টের পেয়ে নিজেই শেষে বাকি অর্ধেক কামিয়ে নিলেন। বেজায় প্রাণবন্ত আর দুষ্ট ছিল আমাদের বিথি। বন্যার সময় ঘরে ঘরে দুস্থদের ইঞ্জেকশন দিয়ে সিরিঞ্জ হাতেই রেডিওতে গান গাইতে চলে আসত। আর সিরিঞ্জ উঁচিয়ে বলতো, কারো লাগবে নাকি? অরূপরতন নাটক হবে ঠিক হয়েছিল, কেকা হবে সুদর্শনা।
রোজ সন্ধ্যায় সঙ্গীত ভবন মঞ্চে মহড়া হতে লাগল। আমি রোজ কেকার সঙ্গে যাই, শান্তিদাই নাটকটা করাচ্ছিলেন। একদিন হঠাৎ তাকে কলকাতা যেতে হলো। কেকার অনুরোধে সন্ধ্যার মহড়াতে আমি প্রম্পট করলাম। ভুলুদা, বিশ্বজিৎদা বিস্মিত হলেন, জিজ্ঞেস করলেন আগে নাটক করেছে কিনা। রেডিওতে গান শুরু করবার আগে মাসে 2টো করে নাটকে ডাক পেতাম। অরূপরতন নাটকের পরে একদিন খবর দিলেন শেষরক্ষা নাটক হবে, আমি যেন ওদের সভাতে যাই। আগের মহড়ায় গিয়ে অনেক সময় পার করে দিয়েছি, নিজের গবেষণাপত্রের কাজে ফাঁকি পড়েছে, তাই কেকার মুখে খবর পাঠালাম এ নাটকে থাকতে পারবো না। ভুলুদাদের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত যোগ দিতেই হলো চন্দ্রবাবুর স্ত্রী খান্তমণির ভূমিকা। কেকা কমলমণি, শিখা ইন্দুমতি, ভুলুদা হলেন গদাই, অমিতদা যুগান্তরের অমিতাভ চৌধুরী পেলেন গদাইয়ের বাবার ভূমিকায়। সংস্কৃতির অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন চন্দ্রবাবু। শ্রী সদনে 2টো একতলা ব্লক ছিল। অন্য ব্লকটায় প্রথম পর্বের এনাক্ষী, তপতি, মীরা আর প্রতিমা থাকত। প্রতিমার বেশ বিচ্ছু স্বভাব ছিল। শেষ রক্ষা নাটকের পরে রাতের খাওয়ার শেষে আমার সঙ্গে জুটে বলতো, চলো একটু হাঁটি। ওদিকে খাবার পরে ফিরে সাবান দিয়ে হাত না ধুলে আমি স্বস্তি পাই না। সঙ্গীত ভবনের মোড় পর্যন্ত গিয়ে বাইরের রাস্তায় যেতে যেতে বলে, চলো আর একটু হাঁটি। শেষে একদিন খোলাখুলি বলেই ফেলল, ওদিকটাতে বিশ্বনাথ দা থাকেন। আচ্ছা বলো তো, ওর সঙ্গে অভিনয় করে ওর জন্য একটু দুর্বলতা জন্মায়নি তোমার? আমি তো আকাশ থেকে পড়লাম, অভিনয় তো অভিনয়, তাতে দুর্বলতা আসে কোথা থেকে? ভুলুদা তখন বাংলায় এমএ পাশ করে স্রেফ কুলতানি মেরে বেড়াচ্ছেন। অমিতদা বাংলায় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন আর ভুলুদাদের সঙ্গে আড্ডাবাজি করে কাটান। বিকেলের দিকে কিচেনের গেটের কাছে চৈতির সামনে দাঁড়িয়ে থাকেন। একদিন জলখাবার খেতে যাচ্ছি, ভুলুদা হেঁকে বলল, এই যে সঞ্জিদা, এসো এসো। কেকা ছিল খানিকটা পেছনে, ধেয়ে আমার হাত ধরে বললেন, খবরদার মিশবে না ওদের সঙ্গে, ওরা খুব খারাপ। কি খারাপ তা তো জানি না, কিন্তু কেকার খবরদারি তো আমাকে মানতেই হতো। এমএ ক্লাসের সেমিনারে পাঠ করবার জন্য প্রমোদ চৌধুরী প্রবন্ধ বিষয়ে একটা লেখা লিখেছিলাম। এক একজন করে বিষয় বেছে নিয়ে লিখতে হতো। ভুলুদাদের কাছে কি করে কে জানে সব খবরই পৌঁছে যেত। একদিন আমার পথ আগলে ধরে বললেন, লেখাটা আমাদের দাও। ঋতুপত্র নামে আমরা একটা পত্রিকা বার করছি, তার প্রথম সংখ্যায় যাবে। মন্দ কি, দিয়ে দিলাম লেখাটি। খুব প্রশংসা হয়েছিল সেই লেখার, ওদের পত্রিকারও। 6 ঋতুতে 6 সংখ্যা, অর্থাৎ 2 মাস পর পর বেরোবে। তবে খুব বেশি দিন বার হয়নি বোধ করি, কিন্তু খুব উঁচু মানের পত্রিকা হিসেবে ভালো সুনাম পেয়েছিল। অধ্যাপক জীবেন্দ্র সিংহ রায় বর্ধমানের বাংলা বিভাগের প্রফেসর ছিলেন। তার নিজের প্রমথ চৌধুরীকে নিয়ে লেখা বই বেরিয়েছিল। শুনেছি তিনিও আমার লেখাটি সুখ্যাতি করেছিলেন। স্বাধীনতার পরে এক 21শে ফেব্রুয়ারিতে ঢাকায় এসে আমার খোঁজ করেছিলেন। উপাচার্যের দেওয়ার ডিনারে আমন্ত্রিত হয়ে তার সঙ্গে দেখা করেছিলাম। প্রতি সন্ধ্যায় একটা না একটা অনুষ্ঠান থাকবেই শান্তিনিকেতনে। শেষ পর্যন্ত সন্দর্ভ লেখা শেষ করতে পারিনি, তাই অনুষ্ঠান না দেখলে হয়? লেখার সব কিছু মাথাতে আর নোট খাতাতে এতটাই গোছানো ছিল যে ঢাকায় ফিরে 2 দিনে দ্রুত শেষ দিকের একটি একটি অধ্যায় লিখে ফেলে পরীক্ষার জন্য জমা দিতে পেরেছিলাম। শান্তিনিকেতনে এমএ করবার সময়কার অনেক কথাই হলো, কিন্তু প্রথম দিককার একটা কথা বাকি রয়ে গেছে। 53 সালের অভিজ্ঞতা থেকে আব্বু আমাকে বলেছিলেন, ওখানে গিয়ে গৌরী আর কৃষ্ণাকে খুঁজে বার করবি। সাহিত্য মেলার অতিথিদের দারুণ সেবা করেছিল, ওদের মতো ভালো মেয়ে হয় না। কৃষ্ণার ঠিকানা বলতে পারেননি, হয়তো অনার্সের পরে চলে গিয়েছিল, তাই খোঁজ পায়নি। কিন্তু গৌরীর বাসা বুঝিয়ে দিয়েছিলেন। শ্রী সদন হোস্টেলের সামনের রাস্তায় পশ্চিম দিকের শেষ মাথায় যে বাড়িটা ঠেকে সেটাই গৌরীদের বাড়ি। গিয়েছিলাম, যতই জিজ্ঞাসা করি গৌরী এখানে থাকে না, সকলে এদিক ওদিক তাকায়, কোনো জবাব দেয় না। কিছু বোঝা গেল না। বুঝেছিলাম সবই 71 সালে বাংলাদেশের দুর্যোগের পরে কলকাতায় গিয়ে। শান্তিনিকেতনের পাঠ ভবন, স্কুল, শিক্ষা ভবন, কলেজ আর বিদ্যা ভবন, এমএ পিএইচডির
হোস্টেল বাসিনীদের খুব ভালো করে চিনতাম। বিদ্যাভবনের চেয়ে পাঠভবন আর শিক্ষা ভবনের মেয়েদের সঙ্গে হৃদ্যতা বেশি ছিল আমার। ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সবাই যে স্নানঘরে যেত, শ্রী সদনের মাঝখানে একতলা ভবনের আমাদের জন্য সেই বাথরুম বরাদ্দ ছিল। পাঠভবনের মেয়েরা তারস্বরে গান গাইতে গাইতে স্নানে যাবার পথে আমার জানালায় দাঁড়াত। নতুন শেখা গান শোনাত, আমাকেও গান শোনাতে বলতো। কখনো হয়তো এক মুঠো ফুল রেখে যেত জানালায়। ক্লাস 7-এর শ্যামলী, 8-এর রমা, 9-এর ইন্দ্রাণী, মহাশ্বেতা আরও অনেকেই একের পর এক এসে দাঁড়াত আমার জানালায়। গানের আলাপনটাই ছিল প্রধান। যারা আশ্রমের বা পূর্বপল্লীর বাসা থেকে আসত, ছুটির দিনে তারাও ছুটে আসত। এদের মধ্যে শুভ্রা আর মনীষাও আসত। একবার পাঠভবনের সুপারিনটেন্ডেন্ট ছোট সুধাদির গাছের একটা কুমড়ো চুরি করা হলো। সেটা দিয়ে কি হবে? শুভ্রা বলল, আমি বাড়ি গিয়ে কুমড়ার ছোকা রান্না করে নিয়ে আসবো বিকেলে, তারপর সবাই মিলে খাবো। শুধু শুধু খানিকটা কুমড়োর তরকারি কেমন করে খাবো? তবে চুরি করে খাওয়ার রোমাঞ্চটাই আলাদা। তাই খাওয়া হয়ে গেল। আব্বু যে গৌরীর কথা বলেছিলেন, সেই বাড়িতে থাকত শুভ্রা আর মনীষা, 2 বোন। ওরা কুমড়ো চুরি, পেঁপে চুরিতে সহযোগী হলেও গৌরী প্রসঙ্গে বরাবর চুপ। ওদের বন্ধুদের মধ্যে কেউ একদিন একটু আভাস দিয়ে বলেছিল গৌরী বাড়ির অমতে বিয়ে করে চলে গেছে। সে প্রসঙ্গ ওখানেই সমাপ্তি। শান্তিনিকেতনের আকর্ষণে রবীন্দ্রনাথের চেয়ে রবীন্দ্রসঙ্গীতের আবেদন আমার কাছে কিছুমাত্র কম ছিল না। কিংবদন্তি গায়িকা কণিকা বন্দ্যোপাধ্যায়ের আমি রূপে তোমায় ভোলাবো না গানে আমরা পাগল ছিলাম। গানের জোয়ারে ঢেউ তোলানোর মিড়ের টানে হৃদয় উদ্বেলিত হয়ে চোখে জল আসত। সেই সঙ্গে ছিল যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে। সদ্য যৌবনাদের হৃদয় উথাল পাতাল করা সুরের টান। আরও ছিল আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, বসন্তের মোদির অনুষঙ্গে প্রেমের নিবেদন। নীলিমা সেনের আমার দোসর যে জনগ তারে, কে জানে কে জানে। তোমার শেষের গানের রেশ নিয়ে কানে চলে এসেছি। বেশিরভাগই প্রেম আর বিরহ প্রসঙ্গ, আমাদের বয়সোচিত গান সব। ঢাকা থেকে যাবার সময় বান্ধবী ডোরার বোন ফ্লোরা মজিদ বলল, অটোগ্রাফ নিয়ে এসো কণিকা বন্দ্যোপাধ্যায়ের। ওখানে গিয়ে তার বাড়ি গেলাম। গান শিখবার আবেদন জানিয়ে যাওয়া আসা করছিলাম। ছুটিতে দেশে ফিরবার আগে ফ্লোরাদের অটোগ্রাফের আবদার জানালাম। তখন 55 সাল। শিল্পী হিসেবে আত্মবিশ্বাসে ততটা প্রতিষ্ঠিত হননি তিনি। ছিলেন সহজ সরল। বললেন, হ্যাঁ ভাই, বলে দাও না কি লিখব। থতমত খেয়ে প্রথমে যেমন এলো বললাম, আপনার রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো, সবাইকে ভুলিয়েছে, ওই কথাগুলো লিখে দিন। সরল মুহূর্তে তখন বললেন, না ভাই, ওরা ভাববে আমি বুঝি দেখতে কুৎসিত। গানের কথাগুলো এমন ভাব দিয়ে উচ্চারণ করেন যিনি, তার ওই কথায় একেবারে থ হয়ে গেলাম। সেই সব দিনে বাস্তবিক ওই রকমই সাদামাটা ছিলেন। বলতেন, বলো না ভাই, ওই রকমই গেয়েছি না রেকর্ডে। 71-এ শান্তিনিকেতনে গিয়ে দেখি কণিকা বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তে কেমন বদলে গেছেন। বলেন, আমি কি ঘাস খাই, কিছু বুঝি না। আসলে ছিলেন অত্যন্ত স্নেহশীল আর সাদামাটা। শান্তিনিকেতন থেকে ঘরে ফিরতে ইচ্ছে করত না। একদিন টেলিফোনে বাড়ি থেকে ধমক খেয়ে শেষে রওনা হওয়া গেল। সেদিনই দুপুর নাগাদ আমার 2 ভাই, নবাব কাজী আনোয়ার হোসেন আর নুরু কাজী মাহবুব হোসেন এসে হাজির আমাকে নিয়ে যেতে। আব্বু আম্মু কলকাতায় এসে ওদের পাঠিয়ে দিয়েছেন। তখন কিচেন টিচেন সব বন্ধ। শ্রীসদন মাই শান্তিনিকেতন খাঁ খাঁ। কী খেতে দেব ওদের? ডিম আর পাউরুটি কেনা ছিল, আর ছিল খাঁটি নারকেল তেল। শুনেছিলাম সাউথ ইন্ডিয়ানরা নারকেল তেলে রান্না করে। স্টোভ জেলে পাউরুটিতে ডিম মাখিয়ে ফ্রেঞ্চ টোস্ট করবার চেষ্টা হলো। উফ, নারকেল তেলের সে কি বিটকেলে গন্ধ। খেতে গিয়ে দেখি সেই যে বলে অন্নপ্রাশনের ভাত উল্টে আসা, সেই দশা। নিরুপায় হয়ে গুছিয়ে গাছিয়ে কলকাতা রওনা হওয়া গেল।